আসসালামু আলাইকুম। এই রেকর্ডিংটাতে আমি আপনাদের জাস্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব যে মিডল ইস্টে স্পেসিফিক্যালি বলতে গেলে লেবাননে এখন কি হইতেছে। তো প্রায় ১ বছর আগে ফিলিস্তিন আর ইসরায়েল, স্পেসিফিকলি বলতে গেলে গাজার ফিলিস্তিনি আর ইসরায়েলিদের মাঝে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। তো এটার পর থেকে যেটাকে বলা হয় যে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, মানে ইরান আর ওই মধ্যপ্রাচ্যে কিছু আহ, ইসরায়েল আর কি বলে পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের একটা অ্যালায়েন্স আছে আর কি। তো এই অ্যালায়েন্সটাকে বলে যে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। তো এদের মানে ওদিকে গাজায় যুদ্ধ করতেছিল ফিলিস্তিনিরা ইসরায়েলিদের সাথে, আর অন্য দিক থেকে প্রায় বলা যায় যে চারিদিক থেকেই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স যুদ্ধ করতেছিল। আহ, এটা এখনো চলমান ইসরায়েলের সাথে। তো এই যুদ্ধটা চলছে হচ্ছে আপনার ইয়েমেন থেকে ইয়েমেনে যুদ্ধ করতেছে হচ্ছে আপনার হুথিরা। তো এরা যে লোহিত সাগর আছে, এই লোহিত সাগর দিয়ে ড্রোন হামলা, রকেট হামলা, কিছুদিন আগে ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে। তো এভাবে হামলা করতেছে। আবার কি বলে যে মিশরের সীমান্তে, মিশরের বর্ডার গার্ড একটা সৈন্য একবার কয়েকজন ওই ইসরায়েলিদের মেরে মেরে দিছিল। তারপর ইরাক সিরিয়া থেকে আপনার রকেট হামলা, ড্রোন হামলা চালাইছে ইসরায়েলের উপর। আর লেবাননে হচ্ছে আপনার আহ, হেজবুল্লাহ, মানে এটা হচ্ছে একটা শিয়া বিদ্রোহী গ্রুপ। এখন মোটামুটি লেবাননের অনেকটাই এরা কন্ট্রোল করতে বলতে ওদের পলিটিক্যাল উইং, ওদের পার্লামেন্টে একটা মেজরিটি রাখছে আর কি, মানে ওরা একটা মেজরিটি রাখে। তো যাই হোক, তো গাজার পর সবচেয়ে বড় যে রেজিস্ট্যান্স দিচ্ছে বলা যায় এটা হচ্ছে হেজবুল্লাহ। তো ইসরায়েল, যেটা আমরা অধিকৃত ফিলিস্তিনি রাষ্ট্রে, যেটাতে নবগঠিত ইসরায়েল আর কি। তো এটার উত্তর দিকে আর উত্তর পূর্ব দিকে আহ, লেবানন আছে আর কি, লেবানন সিরিয়া এদের বর্ডারের সাথে ঘেঁষা। ওইখানে হেজবুল্লাহ কন্টিনিউয়াসলি অ্যাটাক চালাইছে। তো অ্যাটাক গুলা এমন না যে কি বলে আপনার গেরিলা স্টাইল বলা যায় না আর কি, যে আপনার গেলেন যে গুলি করে চলে আসছে। মানে হেজবুল্লাহ যেটা করতেছে আর কি, যে রকেট হামলা চালাইতেছে, রকেট বা যেটা হচ্ছে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার যেগুলো আছে বা ট্যাঙ্ক যেগুলো আছে, এগুলো বিধ্বংস করার জন্য এগুলো রকেট থাকে। তো ওই রকেট গুলা ছুটতেছে, ছুড়ে টুড়ে আপনার মিলিটারি ইনস্টলেশন গুলো ধ্বংস করতেছে। তো ওরা ফার্স্টে করছে কি, আপনার যে স্পাই ইকুইপমেন্ট গুলো আছে যেগুলো দিয়ে তদারকি করা হইতো আছে লেবাননে কি হইতেছে। যারা জানেন না, লেবাননকে আগে দখল করে রাখছিল ইসরায়েল অনেক কয়েক বছর জোরের জন্য। তো ওরা তখন থেকেই আর কি, তার আগ থেকেই, বাট একটা প্যারামিটার করে রাখছে আর কি, যে সব সময় সার্ভেলেন্সের মাঝে রাখবে লেবাননকে। তো হিজবুল্লাহ করছে কি, শুরুতে ওই সার্ভেলেন্স ইকুইপমেন্ট যেগুলো আছে সবগুলাকে ওই রকেট মেরে ধ্বংস করে দিছে। এরপর চালু হয়েছে হচ্ছে মানে ওই ড্রোন ওয়ারফেয়ার। তো এটা জাস্ট একটা মারাত্মক অবাক করার মতো জিনিস ছিল, যে এত মানে হাইলি সফিস্টিকেটেড, কয়েক বছর আগেও যেখানে চিন্তা করা যেত না যে মানে রাশিয়ারও এই জিনিসগুলো আছে বলে চিন্তা করা যেত না। মানে আমেরিকার কাছেই শুধু ছিল যে এই যে MQ-9 হ্যান ত্যান। তো এইরকম এত সফিস্টিকেটেড আর এত চিপলি প্রডিউসড ড্রোন ওদের কাছে চলে আসছে। তো এরা কি করতো, যে ওগুলো ড্রোন দিয়ে হামলা চালাইতো, অনেকগুলা বেজ উড়াই দিছে। আবার আবার ওই বেসগুলো রিকনস্ট্রাকশন করে ইসরায়েলি অথরিটিরা আবার মনে করো যে হেজবুল্লাহ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স যারা আছে হামলা করে ওগুলা মনে করেন ধ্বংস করে দেয় আর কি। তো এটার মাঝে আবার ওই ইসরায়েলি সৈন্যরা কি বলে ইসরায়েলি সিভিলিয়ান বা সাধারণ নাগরিকদের বাসায় ঢুকে মানে আশ্রয় নিত, বা ওখানে বেস বানায় হামলা করতো লেবাননের ওপর। তো ওই আপনার যে সেটেলমেন্ট গুলো আছে বা গ্রাম বলা যায়, গ্রাম বা বাড়িঘর সাধারণ মানুষদের, তো এটার উপরেও হেজবুল্লাহ আক্রমণ চালাইছে বলতে হেজবুল্লাহ আক্রমণ আমি যতদূর দেখছি আর কি, যে একেবারে
স্পেসিফিক টার্গেটে আক্রমণ করে। যেমন ইসরায়েলিরা গাজায় যেমন ইনডিসক্রিমিনেটলি একবার সবখানেই আপনার বাংকার বাস্টার মারতেছে, বা যা যা আছে অস্ত্র শস্ত্র আর কি। তো ইচ্ছা মতো করে মানুষ মারতেছে এমনটা না, জাস্ট একেবারে স্পেসিফিক ভিডিওগুলোতে দেখা যায় যে স্পেসিফিক এখানে সৈন্য আছে, এখানে মারতেছে। অ্যাজ ফার অ্যাজ মানে যতদূর পর্যন্ত ভিডিও থেকে বোঝা যায় আর কি, গ্রাউন্ডে কি হইতেছে সিচুয়েশনটা হয়তো কিছুটা ডিফার করতে পারে। তো যাই যাই হোক, এর মাধ্যমে ওই ওই উত্তর দিকে আর উত্তর পূর্ব দিকে যারা যারা ছিল, সিভিলিয়ানস যারা ছিল, তারা সবাইকে ইভাকুয়েট করতে হয়েছে আর কি। ইভাকুয়েট বলতে বলতে ওখান থেকে সরাই নিতে হয়েছে। তো এই সংখ্যাটা প্রায় 1 লাখের উপরে। তো 1 লাখ সংখ্যাটা ইসরায়েলের জন্য অনেক বেশি, কারণ ওদের জনগোষ্ঠী ততটা না। আমাদের যেমন মনে হয় যে আচ্ছা ঢাকায় 2 কোটি মানুষ থাকে, তো 2 কোটি মনে হয় যে আচ্ছা খুবই নর্মাল। বাট আমি জানি না ইসরায়েলের এখন বর্তমান জনসংখ্যা কত, বাট 2 কোটিও না সম্ভবত। তো 1 লক্ষ, ওরা বলতেছে 1,80,000, 1 লক্ষ, কিন্তু এই সংখ্যাটা এর থেকেও বেশি আর কি। তো ওদেরকে সরাই নিয়ে যেতে হয়েছে, ওদের অন্য ওখানে রিলোকেট করতে হয়েছে। সো এটা অনেক বড় একটা হ্যাসেল। আর এত বড় এত বড় জায়গা আর কি। ইসরায়েল এমনিতেও একটা ছোট রাষ্ট্র, তো ওরা এটা ছাড়তে রাজি না। আর ছাড়তে একবার শুরু করে ওটা যে ছেড়ে দেয় বলতেছে যে ছেড়ে তো লেবাননের কাছে তো ছেড়ে দিল না, জাস্ট একটা বাফার হিসাবে থেকে যাবে। তো বাফার হিসাবে যদি রেখে দেয়, সেটা ওদের সিকিউরিটিতে একটা বড় একটা রিস্ক। তো এই রিস্কটা সামাল দেওয়ার জন্য গত 1 বছর ধরে ওরা আর কি একেবারে মাথায় আগুন ধরে গেছে, বা পাগলের মতন চেষ্টা করতেছে আর কি হেজবুল্লাহকে ট্যাকেল দেওয়ার জন্য। তো ওরা প্রায় 6 মাস শুরু থেকেই ঘ্যান করতেছে যে আমরা হেজবুল্লাহকেও আমাদের একটা উত্তরেও একটা ফ্রন্ট লাগবে, ওই ফ্রন্টে আমাদের সৈন্য লাগবে, সৈন্য পাইতেছিল না, হ্যান ত্যান প্যান পানানি শুরু হয়ে গেছিল আর কি। তো ফাইনালি পরশু দিন ওদের ওয়ার মিনিস্ট্রি বা যাই আছে আর কি, সেখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চলমান যে যুদ্ধ, সেই যুদ্ধে আর একটা নতুন পয়েন্ট অ্যাড করা হয়েছে। সেটা কি, যে উত্তরে আমাদের যে বাসিন্দাগুলো আছে যারা গৃহহারা হয়েছে, তাদেরকে রিলোকেট করা হবে। আবার মনে করেন যে উত্তরে যারা মানুষ, তাদেরকে উত্তরেই পাঠানো হবে, তাদের বাড়ি ঘরে ফেরত নিয়ে যাওয়া হবে। তো এর মানে কি? এর মানে হচ্ছে লেবানন বা হেজবুল্লাহর সাথে যুদ্ধ। কারণটা কি? কারণ লেবানন বা হেজবুল্লাহর সাথে যুদ্ধ না করলে এই গোল কখনো অ্যাচিভ করা সম্ভব না, কারণ ওখানে কনস্ট্যান্ট বম্বার্ডিং হইতেছে, কনস্ট্যান্ট যুদ্ধ হইতেছে। যুদ্ধ মানে ফুল স্কেল ওয়ার না, মানে বর্ডার স্কার্মিশের মতো, যে এ এখন একটা রকেট মারতেছে, কিছুক্ষণ পর বা কয়েক ঘন্টা পর আরেকজন আরেকটা রকেট মারতেছে, নট ফুল স্কেল ওয়ার। এটা ছাড়া লেবাননের সাথে যুদ্ধ ছাড়া, ফুল স্কেল ওয়ার ছাড়া ওদেরকে সিভিলিয়ানদের রিলোকেট করা সম্ভব না। আর ওরা চায়ও, ইসরায়েল চায়ও যে ওদের সিকিউরিটি থ্রেট যেন না থাকে। তো সিকিউরিটি থ্রেট না থাকার জন্য ওদের হেজবুল্লাহ বা এক্সিস্ট অফ রেজিস্ট্যান্ট যেগুলাই আছে, সবগুলাকে সাপ্রেস করতে হবে। সাপ্রেস করা ছাড়া একেবারে আর কোনো উপায় নাই। কারণ যে মারাটা খাইছে, সরি ফর সেইং ইট লাইক দ্যাট, যে ওরা ধরাটা খাইছে, এই ধরাটা ইসরায়েলের এই ধরাটা ওরা ইসরায়েল রাষ্ট্র হওয়ার মানে গঠিত হওয়ার পর থেকে খাইছে কিনা আমার সন্দেহ আছে। আরব ইসরায়েল যুদ্ধেও মানে হয়তো ইকুইপমেন্টটা অনেক লস হয়েছে, বাট এত বড় মানে ইনফরমেশন ওয়ারে হেরে গেছে, বা এত বড় লস ওরা কখনো খাইছে বলে আমার মনে হয় না। তো ওরা চায় আর কি যেগুলো রেজিস্ট্যান্স মুভমেন্ট আছে সবগুলোকে সাপ্রেস করে দিতে, আর কি বলে একটা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে। গ্রেটার ইসরায়েল হচ্ছে ইজিপ্ট, মিশরের কিছু অংশ, সৌদি আরবের কিছু অংশ, জর্ডান, লেবানন, সিরিয়া, ওগুলো সবগুলোকে নিয়ে একটা বড় একটা রাষ্ট্র গঠন করা। যেমন আছে না ভারতীয়রা বলে যে হিন্দুত্বা বা কি বলে অখণ্ড ভারত, তো ওরা ওই যে আর কি গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়। তো এই পরশু দিন ওদের ওয়ার গোলের মাঝে উত্তরের বাসিন্দাদের উত্তরে ফেরত নেওয়ার যুক্ত করার পর একটা ধারণা করা হইতেছিল যে হয়তো কয়েক মাসের মাঝে যুদ্ধ প্রস্তুতি একটা অনেক মানে বড় একটা প্রক্রিয়া। এটা
খুব তাড়াতাড়ি চাইলেই যে আজকে আমি এখন অন্য দেশকে আক্রমণ করবো, এটা হয় না। সাপ্লাই চেনের অনেক ব্যবস্থা আছে। তো এটা ধারণা করা হইতেছিল যে আহ, কয়েক মাসের ভিতরে বা কয়েক সপ্তাহের ভিতরে আর কি যুদ্ধটা শুরু হয়ে যাবে। ওরা আগে থেকেই বলতেছিল যে মানে ওদের প্রস্তুতি হয়তো আগে থেকে আছে, কিন্তু তারপরে একটা ধারণা করা হইতেছিল যে আচ্ছা হয়তো এত তাড়াতাড়ি যুদ্ধ শুরু করবে না। তো মানে জাস্ট আগের দিন বলে কয়েক ঘন্টা পর পরই লেবাননে একটা বিশাল বড় একটা মানে ঘটনা ঘটায় ফেললো। এটা মনে করেন যে এতদিন ধরে মনে হইতো যে আচ্ছা সাইফাই মুভিতেই শুধুমাত্র এগুলো সম্ভব, বা এতটা এতটা মানে ক্লোজলি যে আমরা রিয়েলিটি এত কম সময়ের পার্থক্যের মাঝে যে আমরা এটা পাওয়া যাব বা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো, এটা আর কি চিন্তা করা যায় নাই আর কি। তো ইসরায়েলিরা কি করছে যে পেজার নামে একটা যোগাযোগ করার যন্ত্র আছে আর কি। আমি নিজেও কখনো দেখি নাই, বাট শুনছি বা মুভি সিরিজে দেখছি আর কি। তো ওই পেজার দিয়ে যোগাযোগ যোগাযোগ করা যায় আর কি একে অপরের সাথে। তো ওইটা হচ্ছে আপনার হ্যাক করা মোটামুটি খুব কঠিন ব্যাপার আর কি। তো এটা পুরানা যন্ত্র, আর নতুন যন্ত্রগুলা মনে করেন মোবাইল আপনার মোবাইল হ্যাক করা, এটা পেজার পেজার আমি আই ডোন্ট রিয়েলি নো অ্যাবাউট পেজার, বাট আপনার মোবাইল হ্যাক করা মোটামুটি অনেক ইজি। আর এই উপায় ইসরায়েলিরা পেগাসাস সফটওয়্যার হ্যান ত্যান এগুলা দিয়ে অনেক আগেই আহ, মানে দক্ষ হয়ে উঠছে ওরা। যতগুলো পৃথিবীর লিডিং স্পাইওয়্যার আছে প্রায় মোটামুটি সবগুলোই ইসরায়েল থেকে আসে আর কি। তো কথা হইতেছে যে এরা পেজার গুলা সাপ্লাই চেইনে, যেটা ধারণা করা হইতেছে যে সাপ্লাই চেইনে আপনার পেজারের ভিতরে এক্সপ্লোসিভ ঢুকায় রাখছিল। এক্সপ্লোসিভটার নামটা আমার এখন ঠিক মনে পড়তেছে না। তো অনেকগুলা চ্যানেল কালকে, মানে অনেকগুলো না, দু একটা চ্যানেল গতকালকে দেখলাম যে বলতেছিল যে আচ্ছা হ্যাক করে ফুটাই দিছে আর কি, ব্লাস্ট করছে। তো হ্যাক করে ব্লাস্ট করাটা অনেকটা কঠিন, মানে কারণ আপনার মোবাইল ব্যাটারি ব্লাস্ট হয়ে আপনাকে একটা মেরে ফেলবে এমন ব্লাস্ট রেডিয়াস আর কি, বা ব্লাস্টের শক্তি ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি বা যে ব্যাটারি বলেন, যে ক্ষমতা আছে বলে আমার মনে হয় না। তো আমি গতকালকে থেকে ধারণা করতেছিলাম শুরুর দিকে আর কি যে হয়তো কোনো এক্সপ্লোসিভ ঢুকায় রাখছে। পরে অবশ্য দেখলাম যে আচ্ছা আসলে এক্সপ্লোসিভ ঢুকায় রাখছে। তো ব্যাটারির পিছনে এক্সপ্লোসিভ ওরা সেট করে রাখছিল সাপ্লাই চেনে কোথাও আর কি হয়তো। তো এগুলো সেট করে রেখে মানে পেজারকে এমন ফ্রিকোয়েন্সি পাঠাইছে যে ওই ফ্রিকোয়েন্সিতে আপনার পেজারের তাপমাত্রা প্রায় 200 ডিগ্রির কাছাকাছি চলে গেছিল। আর ওই এক্সপ্লোসিভটা আপনার 200 ডিগ্রির কাছাকাছি গেলে ব্লাস্ট হয়ে যায় আর কি। তো মাত্র 20 গ্রাম এক্সপ্লোসিভ দিয়ে পেজার হচ্ছে আপনার বেল্টে রাখে বা আর কি গায়ের সাথে অ্যাটাচ থাকে। তো ওই 20 গ্রাম এক্সপ্লোসিভ দিয়ে আপনার একটা মানুষকে মেরে ফেলার মতো ঘটনা ঘটাইছে আর কি। তো এটাতে গতকালকে প্রায় অনেকে মারা গেছে, প্রায় 20-30 জনেরও হয়তো উপরে মারা গেছে, আর হাজার হাজার মানুষ আহত হয়ে গেছে। মানে এমনও ঘটনা ঘটছে যে আমার মনে করেন আমার কাছে পেজারটা আছে, আমার আশেপাশে 3-4 জন লোক আছে। তো এই পেজারটা আমার এখানে ব্লাস্ট হইলো, আমি তো মরলাম, আমার আশেপাশে যারা আছে তারা আহত হয়ে গেল। তো মাত্র 20 গ্রাম এক্সপ্লোসিভ দিয়ে, আমি এক্সপ্লোসিভ সম্বন্ধে আমার ধারণা খুব সংকীর্ণ। তো যাই হোক, বিষয়টা আমার কাছে জাস্ট খুব ফ্যাসিনেটিং লাগতেছে আর কি, যে মাত্র 20 গ্রাম এক্সপ্লোসিভ দিয়ে এত বড় এক্সপ্লোশন ঘটানো সম্ভব আর কি। তো মানে ইসরায়েলকে, এই ইহুদিদেরকে যতই ঘৃণা করেন আর কি, মানে এদের ইনজিনিউইটি, সরি ফর মাই প্রোনাউন্সিয়েশন, মানে এদের ইনজিনিউইটি দেখি মানে কি বলে, প্রশংসা না করে থাকা যায় না আর কি। এগুলা অনেক সাইফাই মুভিতে দেখা যায় যে হ্যাঁ আচ্ছা মোবাইল এক্সপ্লোশন ঘটায় একটা মানুষকে মেরে ফেলছে। এত লার্জ স্কেলে আর এত তাড়াতাড়ি যে এগুলো ইমপ্লিমেন্ট করে ফেলছে, এটা তো কিন্তু এখন কি বলে, রাশিয়ায় তো, ইউক্রেনে তো মনে হয় রাশিয়া আর ন্যাটোর যুদ্ধ চলতেছে। রাশিয়া ইউক্রেন বলা হয়, বাট ইন রিয়ালিটি ইটস রাশিয়ান ন্যাটো। ওখানে এখন পর্যন্ত ওরা ঘটায়নি, চাইলে ঘটাইতে পারতো, বাট মেবি দেয়ার মানে অনেক বড় কি বলে আপনার, অনেক বড় একটা ফলাফল বা হোয়াট এভার
যাই হোক, মানে হয়তো দেখতে হয়তো হয়তো তাই করে নাই বা অন্য কোনো রিজনস থাকতে পারে। তো এই জন্য আর কি আমার কাছে অনেকটা বিষয়টা অনেকটা আনএক্সপেক্টেড লাগছে। জাস্ট মানে চিন্তা করেন, পেজারটা হচ্ছে আপনার হয়তো একটা আঙ্গুলের সমান, একটা আঙ্গুলের সমান, মানে ওই তো আপনার প্রস্থে, আর দৈর্ঘ্যে হয়তো আঙ্গুলের অর্ধেক, আর মোটা হয়তো ওই আপনার আঙ্গুলের অর্ধেকের মতোই হবে। তো জাস্ট এত ছোট জিনিসে জাস্ট 20 গ্রাম এক্সপ্লোসিভ ঢুকায় অনেকগুলা মানুষকে আহত করতেছে, অনেকে নিহত হয়ে গেছে। এটা মানে জাস্ট আমি জানি না আপনাদের, আমি যতটা অবাক হচ্ছি আপনারা ততটা অবাক হচ্ছেন কিনা। মানে এটা অবাক করার বিষয় কিনা সেটা নিয়ে মানে বিতর্ক থাকতেই পারে, বাট স্টিল মানে জিনিসটা যে এত তাড়াতাড়ি চোখের সামনে দেখবো ভাবতেই অবাক লাগে জাস্ট। ওকে, লেটস মুভ অন। তো এটা তো হইলো গতকালকের কাহিনী। আজকে আবার কাহিনী কি হইলো জাস্ট কয়েক ঘন্টা আগে। গতকাল পর্যন্ত ভাবা হইতেছিল যে আচ্ছা পেজার এটা হয়েছে, মানে ধারণা করা হইতেছিল যে এটা অন্য ইলেকট্রনিক্সেও হয়তো সেট করা হয়েছে, মানে এই সেম স্টাইলে। বাট এরা ইসরায়েল যে এত তাড়াতাড়ি আবার অন্য ডিভাইসেও এই একই কাজটা করবে, মানে চিন্তা করাও যায় না আর কি। তো আজকে এরা করছে কি, আজকে আপনার কি বলে রেডিওতে, গাড়ির ভেতরে ওই কারের ভেতরে যে রেডিও থাকে আর কি গান শোনার জন্য, ওই রেডিও, ওয়াকি টকি, মোবাইল, ল্যাপটপ, শুরু করে যত ধরনের ইলেকট্রনিক্স আছে আর কি, প্রায় সব ধরনের ইলেকট্রনিক্সে এরকম এক্সপ্লোশন ঘটাইছে, বিস্ফোরণ ঘটাইছে। আর বিস্ফোরণ ঘটানোর পর গতকালকের থেকে আমি এখন পর্যন্ত আমি কোনো এস্টিমেট দেখলাম না, বা আমি হয়তো লক্ষ্য করিনি, বাট অ্যাটলিস্ট আমার ধারণা গতকালকের থেকে বেশি হতাহতের সংখ্যা আজকে হয়েছে। আর মানে কিছুক্ষণের মাঝেই হয়তো দেখলাম যে আইডিএফ, এটা হচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস, বাংলাদেশের সেনাবাহিনীর মতো, তো ওই আইডিএফ থেকে আর কি বলছে যে মানে যা ঘটছে এর থেকে আরো বেশি আহ, অনেক কিছু ঘটাইতে পারে আর কি, অনেক সারপ্রাইজেস লেবাননের জন্য রেডি করে রাখছে ইসরায়েলি বাহিনী, মানে ওই কি বলে আপনার আইডিএফ। তো এমনও ঘটনা ঘটছে আজকে দেখলাম একটা, যে অটোমেটিক মেশিনগুলো আছে না, চুল কাটার মেশিনগুলোতে মনে করেন যে একটা মানুষের মাথায় চুল কাটতে গেছে একটা লোক, মাথায় লাগাই রাখছে, ওখানে ব্লাস্ট হয়ে গেছে আর লোকটা সাথে সাথে মারা গেছে। খুবই মর্মান্তিক দৃষ্টি, মানে দৃশ্যগুলা। তারপরেও তো এটা নিয়ে অনেক কথাবার্তা হইতেছে। আহ, অ্যান্টোনিও গুতেরেস, যে হচ্ছে আপনার ইউএন এর সভাপতি, রিপ্রেজেন্টেটিভ, আর হোয়াট এভার ইউ ওয়ান্ট কল ইট, আর আমি জানি না, আমার ঠিক মনে পড়তেছে না অফিসিয়াল ডেজিগনেশনটা কি, বা মানে ধরে নেন আর কি ইউএন এর হেড, ইউনাইটেড নেশনস এর হেড। তো সে বলল যে এটা হইতে পারে না। তো ইউনাইটেড নেশন ওই রকম বিবৃতি দিয়েই থাকে, আর কিছু করতে পারে না। যাই হোক, তো মোটামুটি অনেক দেশ, রাশিয়া থেকে শুরু করে রাশিয়ান ফেডারেশন, তারপর ইরান, অনেক দেশে এটাকে কন্ডেম করছে আর কি, যে বলছে যে এটা ওয়ার ক্রাইমের সামিল। আসলে ওয়ার ক্রাইমের সামিল, কারণ এই যে যে পেজার গুলো আর কি বিস্ফোরণ ঘটছে, এই পেজার গুলো গত 6 মাসে কেনা, আর এগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছিল, মানে হেজবুল্লাহ কিনছিল আর কি। কিন্তু আপনি যখন চিন্তা করতেছেন আর কি, এটা একটা যখন হেজবুল্লাহর কাছে আছে, এগুলা বিস্ফোরণ গুলো ঘটছে একেবারে খুব সাধারণ সাইটে। আমি একজন আর্মিতে কর্মরত, মানে আমি একজন সৈনিক আর কি, ধরে নেন আমি একজন সৈনিক। এর মানে তো এই না যে আমি সারাদিন যুদ্ধ করে বেড়াচ্ছি। আমিও একটা মানুষ, আমার একটা সাধারণ জীবন আছে, আমিও বাজার ঘাটে যাই, ঠিক আছে না? তো যদি আমাকে মারা হইতো ব্যাটেল ফিল্ডে, যুদ্ধক্ষেত্রতে যদি আমাকে মারা হইতো, তাহলে মোটামুটি জাস্টিফাইড। আমি কোনটা জাস্টিফাইড আর কোনটা জাস্টিফাইড এই বিতর্ক যাইতে চাইতেছি না, বাট ধরে নেন আর কি যুদ্ধক্ষেত্রে কেউ মারা গেছে, এটা মোটামুটি জাস্টিফাইড। কিন্তু একটা মানুষ সাধারণ জীবনযাপন লিড করতেছে, এই ধরেন যে কি বলে বাজারে গেছে ফলমূল কিনতে, একটা ভিডিওতে দেখলাম যে ওই ফলমূল কিনতেছে, ওখানে ব্লাস্ট হয়ে গেছে,
সে তো আহত হয়েছে তার সাথে আরো যারা লোকজন আশেপাশে ছিল তারাও আহত হয়েছে, হোক মাইনর হোক মেজর ইনজুরি, ডাজন্ট ম্যাটার, বাট তারা আহত হয়েছে আর কি। তো বিষয়গুলো just আমার কাছে ওয়ার ক্রাইমই লাগতেছে, অন্যরাও একই ওয়ার ক্রাইম হিসেবেই সংজ্ঞায়িত করছে। আর হোক তারা হেজবুল্লাহ সদস্য, বা অনেকেও আবার হেজবুল্লাহ সদস্য ছিলও না, যেমন আপনার কি বলে আমেরিকান ইউনিভার্সিটি আছে লেবাননে। তো আমেরিকান ইউনিভার্সিটি গত মাসে 28-29 তারিখে আর কি বলছে যে ওদের পেজার গুলা নতুন পেজার দ্বারা বা ওদের আর কি ওই কি বলে পেজারে ওভার হোয়েলিং না কিছু না আর কি বলে, বা চেঞ্জ করবে আর কি, এগুলো বলে আগের পেজার গুলো নিয়ে নেওয়া হয়েছে। তো ধারণা করা হইতেছে যে আমেরিকান অথরিটি বা ইসরায়েলি অথরিটি থেকে ওদেরকে আগে থেকে জানানো হয়েছে যে এই পেজার গুলো ত্রুটিপূর্ণ, আপনারা এগুলো ইউজ করিয়েন না। তো যদি আমেরিকান ওই ইউনিভার্সিটিতেও যদি ইউনিভার্সিটি হাসপাতালেও যদি ওরা এই পেজারগুলো ইউজ করে থাকে, তো ধারণা করা যাইতেছে যে আপনার হেজবুল্লাহ বাদেও ওই পেজারগুলো অন্যান্য সাধারণ মানুষরা অপারেট করতো। তো এটা টার্গেট যে সোললি হেজবুল্লাহ ছিল এটা না। আমার মনে হয় বা ইটস কাইন্ড অফ অবভিয়াস যে ইসরায়েল চাইছে লেবাননের জনগণের মাঝে একটা ভীতি ছড়াই দিতে, যে দেখো আমাদের সাথে পাঙ্গা নিতে যাইও না, তোমাদের ফলাফল ভালো হবে না, বা একটা জনমনের আপনার কি বলে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার আর কি। উম, মাঠে যুদ্ধ জেতার থেকে কি বলা সাইকোলজিক্যাল যুদ্ধ যেটা, মনস্তাত্ত্বিক যুদ্ধ যেটা অনেক বেশি কঠিন আর অনেক বেশি ফলপ্রসূ। তো ওরা চাইছে যে মোরাল ভেঙে দিতে, যে দেখো তোমাদের আমরা প্রতি, অ্যাটলিস্ট আমি এটা এভাবে চিন্তা করি, বা বলতেছি না যে এটা আমি করতাম, but যদি এমন সার্কামস্টান্সেস থাকতো হয়তো আমি এরকম কি বলে সেম পজিশন হয়তো অন্যরাও বা আমি যাই হোক কিছুক্ষণ আগের বিষয়ের সাথে কন্ট্রাডিক্টিং হয়ে যাচ্ছে, আমিও হয়তো এটাই করতাম, যে এমন কিছু করে যেখানে একেবারে শত্রুর মনে উম, ভীতি ঢুকিয়ে দেওয়া যায় যে আমাদের সাথে পাঙ্গা নিতে আসেও না, ফলাফল ভালো হবে না, একেবারে মোরালটাকে ধ্বংস করে দাও। তো ওরা এইটার জন্য সেম, মানে গতকাল যে জাস্ট একটা সোলজাররাই শুধু এটা ভিকটিম ছিল এমনটা না, সিভিলিয়ানরাও ভিকটিম ছিল। আর আজকে এটা একেবারে প্রমাণ করে দিচ্ছে যে এরা আসলেই ওয়ার ক্রাইম করতেছে আর এগুলো সিভিলিয়ানদের হার্ট করার জন্যই করতেছে। এটা প্রমাণ করে দিচ্ছে যে আপনার মোবাইল, ল্যাপটপ, রেডিও, কারের রেডিও, আর ওই আপনার চুল কাটা মেশিন বিস্ফোরণ করানোর মাধ্যমে। কারণ এগুলা আপনি কোনোভাবেই জাস্টিফাই করতে পারবেন না, চুল কাটা মেশিনে আপনার কে সোলজারের কাছে তো থাকে না, এটা থাকে নাপিতের কাছে, আর কে মরলো, একটা সিভিলিয়ানই মরলো। তো ইসরায়েল অ্যাজ ইউজুয়াল তাদের গণহত্যা চালাই যাইতেছে। এতদিন ধরে গাজায় চলতেছিল, লেবাননের সাধারণ মানুষকে বোম মারতেছিল, সিরিয়ায় মারতেছিল, এখন আবার এই অভিনব কায়দায় মানুষ মারা শুরু করে দিছে। তো ইরানে আবার কিছুদিন আগে ওই হামাসের সবচেয়ে বড় পলিটিক্যাল নেতা, তাকে ওই করছিল অ্যাসাসিনেশন, গুপ্ত হত্যা করছিল আর কি। তো ইরান এখন পর্যন্ত তার জবাব দেয় নাই। কিছুদিন আগে ইয়েমেন ব্যালিস্টিক মিসাইল ছুটছে, ব্যালিস্টিক মিসাইল সেটা ইন্টারসেপ্ট করতে পারে নাই ইসরায়েল। তো যে টার্গেটে ছুটছে সেই টার্গেটেই যেয়ে পড়ছে। আর লেবাননের এদিকে তো মানে ওদের মারামারি তো চলতেই আছে, এখন তো এত বড় স্কেলের একটা কি বলে এটা গণহত্যাই বলা যায়, একটা ওয়ার ক্রাইম কমিট করছে। তো এটার ফলাফল একটা বড় সড়ো আর কি একটা কি বলে যুদ্ধ লেগে যাওয়ারই আহ, আশঙ্কা আছে আর কি। আশঙ্কা বলা যায় না, ইটস কাইন্ড অফ অবভিয়াস, কারণ ইসরায়েল শুরু থেকে চাইতেছিল, চিন্তা করেন আর কি, যে শুরু ইরানে ওরা ওই ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আপনার ড্রোন হামলা করতে গেছিল।
সফল হয় নাই। তো আবার অনেকে অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট চালাইছে। তারপর এই যে কি বলে, লেবানন না সিরিয়াতে কি ইরানি এম্বাসিতে বোমা হামলা চালায় ওখানকার অ্যাম্বাসেডর বা যেই আছে আহ, মানে অনেকে আর কি মারা গেছে। ইরানের অনেক কি বলে রেভলিউশনারি গার্ডের অনেক হাই প্রোফাইল কমান্ডাররা মারা গেছে। তো এটা চাইতেছে ইসরায়েল চাইতেছে যে আর কি একটা রিজিওনাল যুদ্ধ লাগাইতে, যেন যুদ্ধটা শুরু হয় ইসরায়েল আর ইরান আর কি বলে ইসরায়েল আর ইরানের মাঝে। ইরান বলতে আমি ওই তাদের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বুঝাইতেছি, এদের মাঝে। আর এটাতে যেন একেবারে ইয়াকে নিয়ে আসে, কি বলে, এটার মাধ্যমে ইসরায়েল, আমেরিকা, যুক্তরাজ্য এদেরকে সবাইকে এই যুদ্ধের ভিতর ঢুকায় নিয়ে আসবে। যুদ্ধের ভিতর ঢুকায় নিয়ে আসলে এটা মনে করেন যে একটা অনেকটা ইসলামী শক্তি বা পূর্বের শক্তি যাই বা বেঁচে আছে আর কি আপনার ওসমানীয় সাম্রাজ্যের পরে, এদের সাথে পশ্চিমাদের যুদ্ধ, যেটা ওই ক্রুসেড বা উসমানীয় সাম্রাজ্যের সময় ওই যে প্রথম বিশ্বযুদ্ধে যা হয়েছে আর কি, যাই বাকি আছে ওটা আবার শুরু করে একেবারে যা বাকি আছে আমাদের সবগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা আর কি। তো এই প্রভোকেশনে ইরান বা ওই রেজিস্ট্যান্স অ্যাক্সিস এখন পর্যন্ত পা দেয় নাই, কিন্তু এটা অনেকটা অবভিয়াস যে যুদ্ধ হবেই। মানে ইরান আর রেজিস্ট্যান্স শুরু না করলেও ইসরায়েলরাই শুরু করবে। তো দেখা যাক এই যুদ্ধটা কোন দিকে মোড় নেয়। আর যেহেতু এত বড় ঘটনা ঘটাই দিছে ইসরায়েল, ও বাই দ্য ওয়ে, এই ইসরায়েলের আহ, এটা করাটা অনেকটা অনেকে বলতেছিল যে অপরিণামদর্শী। আমি জানি না শব্দটা সঠিকভাবে ব্যবহার করা হইতেছে কিনা। কারণ অনেকে বলতেছিল যে এই সময়ে ইসরায়েলের এই কি বলে এই- এই কার্ডটা খেলা ঠিক হয়নি আর কি। এটা যদি আপনি জাস্ট জেনারেলি চিন্তা করেন যে একটা দেশের সাথে যুদ্ধ লাগছে, আপনি কি চাইবেন যে শুরুতেই তাদের মনের ভেতরে এইরকম ভয়ের ভীতি ঢুকাই দিতে যে তোমাদের ঘরে, তোমাদের আশেপাশে প্রতিটা কোনায় আমাদের এরকম অবস্থান আছে বা আমরা যে কোনো সময় তোমাদেরকে উড়াই দিতে পারি? এরকম কি ভয়ভীতি শুরু থেকেই আপনি দেখাবেন? আমার তো মনে হয় না। আমি হলে এটা করতাম যে একেবারে যুদ্ধের মাঝামাঝি সময় বা যুদ্ধ শুরু হওয়ার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে এই কার্ডটা আর কি খেলতাম। যে ওই সময় যদি এই কার্ডটা খেলা যেত, তাহলে দেখা যেত যে একেবারে যুদ্ধ যে শুরু হয়ে গেছে, যুদ্ধের পুরা মোরালটা ভাঙে গেছে। ভাঙে যাওয়ার পর তখন একটা এরিয়া ক্যাপচার করা অনেকটা সোজা হয়ে যেত। তো এটা অনেকেই গতকাল থেকেই এটা আর কি আলোচনা হইতেছিল। তো আজকে নতুন সংবাদ যেটা আসছে যে 2-1 দিন আগেই নাকি আপনার হেজবুল্লাহর কিছু আহ, সদস্য ওরা কি করতেছিল, সন্দেহ প্রকাশ করতেছিল যে আপনার এরকম কিছু আর কি প্ল্যান করা আছে ওদের ডিভাইসে। তো এইটা সন্দেহ করার পরই ওরা তো ইসরায়েল বুঝে গেছে যে ইটস নাও অর নেভার। মানে যদি আমরা আমাদের এই কার্ডটা, মানে আমাদের এত কষ্টের ফল যদি আমরা এখনই নিতে চাই, মানে ফল যদি পাইতে চাই, তাহলে আমাদের এখনই হিট করতে হবে। সো দ্যাটস হোয়াট দে ডিড। আর যেহেতু এত তাড়াতাড়ি এত বড় এসকেলেশন হয়ে গেছে, তো আশা করা যায়, আই হোপ, যে খুব বেশি মানে সিভিলিয়ান মারা না যাক বা সিভিলিয়ান ক্যাজুয়ালিটি না হোক। আশা করা যায় আর কি খুব তাড়াতাড়ি যুদ্ধটা শুরু হয়ে যাবে। আমি বলতে পারতেছি না, নোবডি নোজ যে কবে ফুল স্কেল যুদ্ধ শুরু হবে। কেউ বলবে হয়তো কয়েক দিনের মাঝে, কেউ বলবো কয়েক সপ্তাহের মাঝে, কেউ বলবো কয়েক মাসের মাঝে। বাট হোয়াট উই
অল ক্যান অ্যাগ্রি অন যে খুব তাড়াতাড়ি দেয়ার উইল বি আ ফুল স্কেল ওয়ার। আর ফুল স্কেল ওয়ার শুরু হইলে ওই আপনার এটা কাইন্ড অফ বিশ্বযুদ্ধের মতোই হয়ে যাবে। বিশ্বযুদ্ধ বলতে আপনি কি বোঝান, যে ওই যে পশ্চিমারা আর পূর্বে যারা আছে, তো ইরানের পিছনে আছে আপনার রাশিয়া, চায়না, তো এদেরকে ধরা হয় যে আপনার পূর্বের শক্তি। আর মানে হচ্ছে আপনার মিডল ইস্ট বলে না, মিডল ইস্ট কি মানে মধ্যপ্রাচ্য, তো প্রাচ্যের শক্তি হইতেছে আপনার এরা, আর প্রাচ্যের ওদিকের শক্তি হচ্ছে ও আচ্ছা, একটা ভালো টার্ম আছে, এটা হচ্ছে গ্লোবাল সাউথ আর গ্লোবাল নর্থ। গ্লোবাল নর্থ বলতে বোঝায় যে পশ্চিমা শক্তি যারা তাদের, আর গ্লোবাল সাউথ বলতে বোঝায় হচ্ছে আপনার যারা বাকি যারা আছে, এই ধরেন আমরা বাংলাদেশিরা, ভারতীয়রা, পাকিস্তানিরা, রাশিয়ারা, রাশিয়া, তারপর চীন, ইরান, এদেরকে ধরা হয় যে গ্লোবাল সাউথ। তো এটা একটা হয়ে যাবে যে গ্লোবাল সাউথ ভার্সেস গ্লোবাল নর্থ। তো এখানে অবশ্য মানে অবভিয়াসলি রাশিয়া ব্যাকিং করবে আপনার ইরানে, যদিও সরাসরি সৈন্য পাঠাবে না, বাট এই যুগে সরাসরি সৈন্য পাঠানোর জন্য মানে সাপোর্ট করতে হলে সরাসরি সৈন্য পাঠাই নিতে হয় না, জাস্ট ইকুইপমেন্ট বা ইনফরমেশন দিয়ে হেল্প করলেই হয়ে যায়। যেটা করতেছে আর কি ইউক্রেনে। ইউক্রেনে এখন অবশ্য লেটস নট গেট ইনটু দ্যাট, বাট কথা হলো যে এখানে আপনার কি বলে ইরানের ইরানের উপর আপনার সম্পূর্ণ সমর্থন থাকবে হয়তো রাশিয়া, কারণ ন্যাটো যেহেতু ইউক্রেনে রাশিয়াদের অনেক মানে কি বলে মারা দিতেছে আর কি। তো এইখানেও একটা বড় পসিবিলিটি আছে যে রাশিয়াও ভালো রকমই একটা সহযোগিতা করবে যেন পশ্চিমারা মারা খায়। তো এই আর কি। তো যদি পশ্চিমেরা ইসরায়েলের সাহায্যে চলে আসে, ইসরায়েলকে মানে ইতিমধ্যে অনেকে সাহায্য করছে, কারণ এই ধরেন ইয়েমেনে বোমিং চালাইছে যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র মিলে। তারপর আপনার ইয়েমেন যে ওই ইসরায়েলের ভিতরে আহ, মালবাহী জাহাজ যাইতে দিচ্ছে না, তো এইটা আটকানো, ইয়েমেনকে আটকানোর জন্য পশ্চিমা দেশ আর অনেক কয়টা ইয়া দিছে, ওশেনিয়া না, ওই সামুদ্রিক দেশগুলো আর কি, সেসেলস, মরিশাস, এরা মনে হয় মানে একসাথে হয়ে ওই ইয়েমেনকে প্রতিহত করার জন্য নৌবাহিনীর অ্যালায়েন্স বানাইছে। তো এটা অলরেডি আগ থেকে হইতেছে, তো আশা করা যায় যে এবারও হবে। এবার হয়তো ওই জাস্ট প্লেন আর যুদ্ধ জাহাজ দিয়ে সাহায্য করবে না, ডাইরেক্ট মানে গ্রাউন্ডেই আর কি যুদ্ধ জাহাজ, মানে বলতে কি যে ডিটারেন্স ফোর্স হিসেবে কাজ করবে না, ডাইরেক্ট অফেন্সিভ ফোর্স হিসেবেই চলে আসবে। সো ইটস লাইক আ মিনি ওয়ার্ল্ড ওয়ার। তো দেখা যাক কি হয়, অ্যান্ড ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। আজকে এ পর্যন্তই। আর ধন্যবাদ যদি কেউ আদৌ শুনে থাকেন আমার এই কথাগুলা, আহ অসংখ্য ধন্যবাদ। আমি চিন্তা আমি চিন্তা করতে পারি না যে কেউ 33 মিনিট ধরে আমার এসব আহ, আবোল তাবোল শুনে যাবেন, বাট যদি শুনে থাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনার যদি মনে হয় যে কোনো ইনফরমেশন, কোনো তথ্য যদি আমি ভুল বলে থাকি, বা কোনো তথ্য যদি মিস করে ফেলে থাকি, তাহলে প্লিজ আমাকে জানাবেন। আর আমার যদি কি বলে অনেস্ট ক্রিটিক দিতে বা জেনুইন ক্রিটিসিজম করতে কখনোই জাস্ট মানে মনে করবেন না যে যে হয়তো কি বলে মন খারাপ করবো, হোয়াট এভার। প্লিজ প্লিজ মেক constructive criticism, and thank you again for listening to my whatever this thing is, podcast or whatever. Thank you. Until next time, sayonara, maybe Allah hafiz, bye bye.